আজকের গল্প হৃদয়ে লিখেছি তোমারই নাম। লেখিকা নুসরাত জাহান বৃষ্টি, পর্ব 5। প্রকৃতির নিয়ম মেনে রাতের আধার কেটে দিনের আলো ফুটল ভুবন জুড়ে। চারিদিক হালকা কুয়াশায় ঢেকে আছে সব কিছু। শীত আসার আগাম বার্তা দিচ্ছে যেন প্রকৃতি। পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে গাছগাছালি থেকে। সূর্যের মৃদু কিরণ গাছের ফাঁক দিয়ে অল্প অল্প করে দৃশ্যমান হচ্ছে। অয়ন্তী এই মনোরম পরিবেশের মাঝে বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গ জুড়ে। চোখ বন্ধ করে রইল আবেশে। অচেনা জায়গা হওয়াতে রাতে ঠিক ভালো মতো ঘুমাতে পারিনি। আর তার উপরে টেনশনেও আছে না জানি আজকে মানুষজন বৌভাতে এসে জাহিন আর তার নামে কে কি বলবে তা নিয়ে। নিচে মানুষদের আনাগোনা দেখে অয়ন্তী বেশিক্ষণ বেলকনিতে না থেকে রুমে চলে আসে। এর মাঝে আহান বায়না ধরেছে অয়ন্তীকে নিয়ে ছাদে যাবে। আহান নাকি অয়ন্তীকে তাদের পুরো ছাদটা ঘুরিয়ে দেখাবে, আর তার সাথে আরেকটা জিনিসও নাকি দেখাবে। অয়ন্তী আহানকে বোঝানো স্বরে বলে, আহান, আমি অন্য একদিন ছাদটা ঘুরে দেখব। আমি তো এই বাড়িতেই থাকবো, তাহলে এত তাড়া কিসের? আহান জেদ ধরে বলে, না, তুমি এক্ষুনি যাবে। আহানের এমন জেদ করা দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা যারা ঝাঁঝালো স্বরে বলে, এই আহান, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। সব সময় সব জায়গাতে জেদ মানায় না। তুই রুম থেকে বের হতো। সকাল সকাল ভাব ধরছিস আমার রুমে এসে। আহান জোরে চিৎকার করে বলে, সকাল কোথায়? ঘড়িতে 8টা বাজে, আর বাড়ির সকলেই উঠে গেছে, শুধু তুমি ছাড়া। যারা তড়িৎ বেগে শোয়া থেকে উঠে বসে। আহানকে রাগী গলায় কিছু বলতে যাবে, কিন্তু পরক্ষণে নিজের রূপ পরিবর্তন করে নরম গলায় বলে, আহান ভাই আমার, দেখ, ভাবি হচ্ছে এই বাড়ির নতুন বউ। এখন ভাবি যদি ছাদে যায় তাহলে বাড়ির সবাই খুব খারাপ ভাববে। না, কেউ খারাপ ভাববে না। যারা এবার বেড থেকে নেমে ভাইয়ের দিকে তেড়ে এসে রেগে উঁচু গলায় বলে, আহান, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম। আহান দিল ফোঁস করে কেঁদে, কিন্তু চোখে কোনো পানি নেই। এটা হচ্ছে এক প্রকার কুমিরের কান্না, যেটা আহান প্রায়ই করে থাকে। আহান চোখ ডলতে ডলতে বলল, তুমি আমাকে বকা দিলে তো, আমি চাচুর কাছে তোমার নামে বিচার দিব। যা, বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ কর। আর তাতে আমার যারা কথাটা বলতে গিয়ে থেমে যায়। ভাবির দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলে, তাতে আমার কিছু যায় আসে না, যা মন চায় তাই কর। কথাটা বলেই যারা হনহনিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। দিন দিন এই ছেলের বায়না বেড়েই চলেছে, যত বড় হচ্ছে তত যেন বাচ্চায় পরিণত হচ্ছে। আর তাকে নিয়ে বাড়ির সকলে কত মাতামাতি, একেবারে অসহ্যকর। অয়ন্তী আহানের হাতটা ধরে বলে, আহান, আমরা অন্যদিন যাব ছাদে, কেমন? আহান ঠোঁট ফুলিয়ে বলে, আজকে গেলে কি হবে জানো? ছাদে না ভাইয়া, মানে জাহিন ভাইয়ার একটা জিনিস আছে যেটা আকাশে ওড়ে। অয়ন্তী ভুরু কুঁচকে বলে, আকাশে উড়ে? হ্যাঁ। অয়ন্তীর দেখার কৌতূহল জাগে, কি এমন জাহিনের জিনিস আছে যেটা আকাশে উড়ে? অয়ন্তী আহানকে আবারও প্রশ্ন করল, কি জিনিস আহান? এটা বলবো না, তুমি দেখতে চাইলে ছাদে চলো। অয়ন্তী কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা চলো। সত্যি তুমি দেখবে? তাহলে চলো। একটু আগে যেই ছেলের মনে বৃষ্টি নেমেছিল, সেই ছেলের মনে রংধনুর উদয় হয়ে গেছে নিমেষেই। অয়ন্তী আহানের খুশি দেখে মুচকি হাসে। মনে পড়ে যায় ফাইজের কথা। ও তো অনেক বায়না ধরতো তার কাছে, আর এখানে এসে আহানও বায়না ধরছে তার কাছে। আহান খুশিতে গদগদ হয়ে বলে, চলো চলো। আহান, বলছিলাম বাইরে কেউ আছে কি না আগে দেখে আসো। কেউ নেই, সবাই কাজে ব্যস্ত। আহান অয়ন্তীকে টানতে টানতে রুম থেকে বের হয়ে অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসতেই বলে ওঠে, এই রে, একটা ভুল হয়ে গেছে। অয়ন্তী চিন্তিত হয়ে বলে, কি ভুল? তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আহান, শোনো আমার কথাটা। আহান অয়ন্তীর ডাক শুনল না। নাচতে নাচতে সিঁড়ি বেয়ে চলে গেল। অয়ন্তীর আর কি করা, সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে
উপরে উঠছে। কিছুটা ভয়ও কাজ করছে, কেউ যদি দেখে ফেলে তাহলে। এদিকে আহানকে এভাবে ছুটে আসতে দেখে জাহিন বলে, এই আহান, এভাবে দৌড়াচ্ছিস কেন? যদি পড়ে যাস তাহলে কি হবে? আস্তে যা। কে শুনে কার কথা? আহান দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছাদের দিকে এগিয়ে যায়। অর্ধেক সিঁড়ি পর্যন্ত এসে অয়ন্তীকে দেখে চমকে যায়। এই মেয়ে এখানে কি করছে এত সকালে? একা একা তো আসার কথা নয়। এটা নিশ্চয়ই আহানের কাজ। আর পথেও আহানের সাথে দেখা হওয়াতে আরও শিওর হলো জাহিন। এদিকে অয়ন্তী ছাদের দরজা খোলার সাথে সাথে কতগুলো পাখি উড়ে যায়। আকস্মিক এমন হওয়াতে অয়ন্তী ভয় পেয়ে পিছু হাঁটে। জাহিন তা দেখে দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে অয়ন্তীকে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। অয়ন্তী তো ভেবেই বসেছিল আজকে ও সিঁড়ি থেকে পড়ে এক আশ্চর্যজনক ইতিহাস গড়বে, যে নতুন বৌভাতের দিন সিঁড়ি থেকে পড়ে কোমর ভেঙে ফেলেছে। অয়ন্তী ভয়ে চোখ বন্ধ করে আছে। ভয়ে যেন মনে হচ্ছে সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? অয়ন্তী আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে জাহিনকে চোখের সামনে দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে। না চাইতেই ঠোঁট দুটো আগলা হয়ে যায়। জাহিনের ভীষণ হাসি পাচ্ছে অয়ন্তীর এমন প্রতিক্রিয়া দেখে। জাহিন অয়ন্তীকে সোজা করিয়ে দাঁড় করাতে যাবে এমন সময় আহান বলে, ভাইয়া ভাবি স্মাইল। জাহিন সামনের দিকে তাকাতেই আহান ক্যামেরাতে ক্লিক করে জাহিন আর অয়ন্তীর সুন্দর মুহূর্তটা ফ্রেমবন্দি করে নেয়। জাহিন তাড়াতাড়ি করে অয়ন্তীকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। আহান ছবিটা তুলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি। অয়ন্তী শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে দেয়। লজ্জায় জাহিনের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। কেন যে আহানের কথা এখানে আসতে গেল? যদি এখানে না আসতো তাহলে তো এমন একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হতো না আজকে তাকে। এবার জাহিন তাকে কি বলবে? জাহিন অয়ন্তীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। মেয়েটা যে ভীষণ নাজুক স্বভাবের বুঝতে বাকি রইল না তার। অস্বস্তিতে মুখটা একেবারে পাংশুটে হয়ে গেছে। অয়ন্তীকে স্বাভাবিক করার জন্য জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি ঠিক আছেন? অয়ন্তী মাথা উপর নিচ করে বুঝালো যে সে ঠিক আছে। জাহিন পুনরায় প্রশ্ন করল, এখানে কি করছেন এত সকালে? আসলে আহান, আমাকে বুঝতে পেরেছি দুষ্টুটা আপনার সাথেও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। না, অয়ন্তীকে স্বাভাবিক করতে পারছে না জাহিন। তাই এখন অন্য টেকনিক কাজে লাগাতে হবে বলে মনে হচ্ছে। অয়ন্তীকে একটু চমকে দিতে হবে, তাও আবার যেমন তেমন ভাবে না, ভীষণভাবে চমক দিতে হবে। জাহিন নিঃশব্দে হেসে বলে, আপনি ভীষণ ভারী অয়ন্তী, ভীষণ। মনে হচ্ছে ভবিষ্যতে আমাকে অনেক বেগ পোহাতে হবে। তাই আরও বেশি বেশি জিম করে নিজেকে ফিট করতে হবে। অয়ন্তী হতভম্ব হয়ে যায় জাহিনের আকস্মিক এমন অদ্ভুত কথা শুনে। বড় বড় চোখ করে জাহিনের দিকে তাকালো। কয়েকবার চোখের পাতা ঝাপটালো। জাহিন অয়ন্তীর হতবাক বিস্মিত চেহারা দেখে নিচের ঠোঁট কামড়ে হাসল। তার মানে সে সফল হয়েছে অয়ন্তীকে চমকে দিতে। এবার অয়ন্তী এই ভাবনা নিয়ে পড়ে থাকবে, এটা শিওর। জাহিন যে কাজে এসেছিল ছাদের উদ্দেশ্যে, সে কাজে আর না গিয়ে নিচে নামতে যাবে, তখন কিছু একটা ভেবে থেমে গিয়ে বলে, আরেকটা কথা, একটু সাবধানে চলাফেরা করবেন। সব সময় তো আর আমি থাকবো না আপনাকে বাঁচাতে। তাই খাওয়া দাওয়া করে নিজেকে একটু স্ট্রং বানাবেন, যাতে করে পড়ে গেলেও নিজেকে সামলিয়ে নিতে পারেন। জাহিন কথাটা বলে ভাবুক অয়ন্তীকে একা রেখে চলে যায়। অয়ন্তীর এতক্ষণে নিজের ভাবনায় ছেদ পড়ল। কি বলে গেল জাহিন তাকে? সে ভারী, তাও আবার ভীষণ ভারী। তার মানে জাহিন কি তাকে ইনডাইরেক্টলি মোটা বলে গেল? অয়ন্তী নিজের বডির দিকে তাকালো। না, সে তো এতটা মোটা নয়।
সে যথেষ্ট চিকন, তাহলে ভারী বলার মানে কি? কিন্তু এর পরে কি বলে গেল তাকে বেশি করে খাওয়া দাওয়া করতে? মানে এক মুখে দুই কথা, এ তো পুরাই দুমুখো সাপ। জাহিন প্যান্টের পকেটে দুহাত গুজে মুচকি মুচকি হেসে হেঁটে যাচ্ছে। বোনকে আসতে দেখে সাথে সাথে মুখের অবয়ব চেঞ্জ করে ফেলল। যারা জাহিনকে ছাদ থেকে আসতে দেখে বলল, ভাইয়া ভাবি কি ছাদে? উনি ছাদে। আচ্ছা, আহান কোথায় আছে জানিস? আহান কোথায় মানে, ওই তো ভাবিকে জোর করে ছাদে নিয়ে গেছে। আর এখন ভাবিকে একা রেখে চলে গেছে? তুই যা, আমি আহানকে খুঁজে বের করছি। যারা আর কিছু না বলে চলে যায়। সিঁড়ি বেয়ে উঠতেই অয়ন্তীকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাবি তাড়াতাড়ি নিচে চলো, তোমাকে সকলে দেখতে এসেছে। অয়ন্তীর কোনো হেলদোল নেই। যারা অয়ন্তীর কাছে এসে বলে, কি হলো ভাবি চলো। অয়ন্তী আনমনেই বলে, যারা আমি কি খুব মোটা? যারা ভ্রু কুচকে বলে, মানে হঠাৎ এই প্রশ্ন কেন? অয়ন্তী চুপ হয়ে যায়। যারাকে যদি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা বলে তাহলে যারা হয়তো খারাপ ভাববে, তাই অয়ন্তী কথাটা ঘুরিয়ে বলে, কিছু না, চলো নিচে চলো। যারা সন্দেহের চোখে ভাবির দিকে তাকিয়ে বলে, ভাবি তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। জাহিন আহানের ঘরে ঢুকে দেখে আহান ভিডিও গেম খেলছে। আহান ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে আবারও খেলায় মনোযোগ দেয়। জাহিন ধীর পায়ে আহানের পাশে বসে আহানকে বলে, আহান যে ছবিটা তুলছ সেই ছবিটা দেখি তো। আহান সিরিয়াস গলায় বলে, আমি এখন গেম খেলছি, পরে দেখাবো। জাহিনের নজর পড়ে টেবিলের উপরে ক্যামেরাটা পড়ে আছে। জাহিন উঠে ক্যামেরাটা হাতে নিয়ে ছবিটা দেখে অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে ঠোঁটের কোণে। কিন্তু এই ছবি যদি কেউ দেখে তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। তাই জাহিন বুদ্ধি করে মেমোরি কার্ডটা খুলে নিয়ে আহানকে বিরক্ত না করে চলে যায়। অয়ন্তী মাথা নিচু করে বসে আছে। জোহরা বেগম আশা আত্মীয়দের উদ্দেশ্যে বলে, কি বউ পছন্দ হয়েছে আপনাদের? একজন বলেন, বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু জাহিন কি ওকে মেনে নিয়েছে যেভাবে এটা হয়েছে শুনলাম। আরেকজন বলেন, ভাবি ঠিক বলেছেন, এখনকার যুগের ছেলেরা তো নিজের মতের বিরুদ্ধে কিছুই করতে চায় না। তার জ্বলন্ত প্রমাণ দিল রিহান। জাহিনের চাচি রুনা আক্তার বলেন, না ভাবি, জাহিন আমাদের উল্টো, ও সব মেনে নিয়েছে। মেনে নিলেই ভালো, কিন্তু রিহান যদি ফিরে আসে তখন কি হবে? অয়ন্তী চোখ তুলে তাকায়। সত্যি তো, রিহান যদি ফিরে আসে তখন কি হবে? আর রিহান একদিন না একদিন তো ফিরবেই। এবার জোহরা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, তখনেরটা তখন দেখা যাবে ভাবি, এখন নতুন বউ দেখতে এসেছেন, আর তার সংসার জীবন যেন সুখের হয় সেই দোয়া করে যান। হ্যাঁ, দোয়া করি ওরা যেন সুখে শান্তিতে সংসার করুক, আর কুনজর যেন না লাগে। এমন সময় জাহিন আসে। জাহিনকে দেখে জোহরা বেগম বলেন, কোথায় যাচ্ছিস তুই এখন? অয়ন্তী জাহিনের দিকে তাকায়। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনো পর্যন্ত শার্টের হাতাগুলো গুটানো। জিম করার কারণে হাতের পেশির ফোলা ভাবটা দৃশ্যমান রূপে ভেসে আছে। আর সাথে কালো প্যান্ট, দেখতে ভালোই লাগছে। কিন্তু অয়ন্তী এতকাল পর্যন্ত জেনে এসেছে রাজনীতিবিদরা সবসময় পাজামা পাঞ্জাবি পরে ঘুরে, কিন্তু এই লোক তো। জাহিন অয়ন্তীর দিকে তাকাতে অয়ন্তী থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। এমন সময় বসে থাকা একজন মহিলা বলে, নতুন বউ ঘরে রেখে কোথায় যাওয়া হচ্ছে জাহিন? জাহিন দুর্বৃত্ত হাসলো আর বলল, চাচি বিয়ে করেছি বলেই তো আরও বেশি বেশি কাজকর্ম করতে হবে, যাতে বউয়ের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি। এখন যদি আমি বেকার হয়ে ঘরে বসে থাকি আর বউয়ের ভরণ পোষণ না দিতে পারি ঠিক মতো, তাহলে বউ তো আমাকে দু চোখে দেখতে পারবে না, সবসময় দূর দূর করবে। অয়ন্তী হাও হয়ে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনকে যত দেখছে তত অবাক হচ্ছে। এই লোক কি দিয়ে তৈরি, মানে মুখে যা আসে তাই বলে দেয়। এর মাঝে জোহরা বেগম বলেন, নাস্তা করে যাবি না?
না মা, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, যেখানেই যাচ্ছিস কাজ সেরে জলদি চলে আসবি। অয়ন্তীর বাড়ি থেকে লোকজন এসে তোকে দেখতে না পেলে খারাপ ভাববে। হুম। জাহিন বের হতে নিবে তখনই হিয়ার সাথে মুখোমুখি হয়। মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। জাহিন সৌজন্য দেখাতে কিছু বলতে যাবে, তখনই হিয়া জাহিনকে এড়িয়ে চলে যায়। জাহিনও আর কিছু না বলে বের হয়ে যায়। কাইফ জাহিনকে দেখা মাত্রই এসে বলে, ভাই কোথাও যাবেন? পার্টি অফিসে যাব। ঠিক আছে তাহলে চলুন। না কাইফ, তুমি বাড়িতেই থাকো। বাড়িতে কখন কি দরকার পড়ে বলা তো যায় না। আমি বরং আজকে নিজেই ড্রাইভ করে চলে যেতে পারবো। কাইফ মাথা নাড়িয়ে হাঁ বোঝায়। জাহিন চোখে কালো সানগ্লাস পরে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। চলবে। পর্ব ৬। জাহিনের গাড়ি পার্টি অফিসের সামনে এসে থামলো। গেটের বাইরে থেকে বুঝতে পারছে ভিতরের পরিবেশ বড্ড রমরমা হয়ে আছে। এত গাড়ি, এত মানুষ এখানে কেন সেটা বুঝতে পারছে না জাহিন। দারোয়ান জাহিনের গাড়ি দেখে গেট খুলে দেওয়ার সাথে সাথে জাহিন ভিতরে প্রবেশ করে। পার্টি অফিসের খোলা জায়গার চারদিক বাউন্ডারি দেওয়া। জাহিন গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে অন্য গাড়িগুলা পর্যবেক্ষণ করে বুঝতে পারল এই গাড়িগুলো মেয়রের গাড়ি। জাহিনকে দেখে তার দলের ছেলেরা এগিয়ে এলো। ছেলেগুলোর মাঝে রাসেল নামের ছেলেটি বলল, ভাই মেয়র খলিল তালুকদার এসেছেন। জাহিন হাঁটা অবস্থায় চোখে মুখে কঠিনত্ব রেখে বলে, হঠাৎ এখানে আসার কারণ কি? জানি না ভাই, আমাকে এর আগে ইনফর্ম করিসনি কেন উনি যে এখানে এসেছেন? মাসুম বলে, করেছিলাম ভাই, কিন্তু আপনি ফোন ধরেননি। জাহিন আর কথা বাড়ালো না। তার ফোন সাইলেন্ট থাকার কারণে ধরতে পারিনি কল। জাহিন পার্টি অফিসের বারান্দায় আসতেই মাসুম বলে, ভাই আপনার কেবিনে আছেন মেয়র সাহেব। জাহিন সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে ঢুকতেই দেখে খলিল তালুকদার সোফায় বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে মনের সুখে চা পান করছেন। মনে হচ্ছে যেন চা নয় অমৃত পান করছেন। জাহিন খলিল তালুকদারকে দেখে চোয়াল শক্ত করে নেয়। খলিল তালুকদার কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকিয়ে জাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি রেখে বলেন, আরে জাহিন যে, এসো এসো, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। খলিল তালুকদারের কথায় মনে হচ্ছে যেন জাহিনের অফিসে উনি নয়, জাহিন ওনার অফিসে এসেছে। জাহিন কিছু না বলে সোজা নিজের ডেস্কে গিয়ে চেয়ারে বসে পড়ে। খলিল তালুকদার ভেবেছিলেন হয়তো জাহিন তার সাথে সোফায় বসবে, কিন্তু জাহিনকে এমনটা করতে দেখে খলিল তালুকদার হাসি হাসি মুখে বলেন, ও আচ্ছা, ওখানে আরাম করে বসবে তাই তো? ঠিক আছে, আরাম করে বসো, আমি বরং তোমার সামনের চেয়ারে এসে বসছি, যেহেতু এটা তোমার অফিস। খলিল তালুকদার উঠে চেয়ারে বসতে যাবেন, সাথে সাথে জাহিন গম্ভীর গলায় বলেন, এখানে আসার কারণটা জানতে পারি কি? খলিল তালুকদার পায়ের উপর পা তুলে বসে না জানার ভান ধরে বলেন, নিউজে দেখলাম তোমার নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি নাকি গুজব? জাহিন বুঝতে পারছে খলিল তালুকদার ইচ্ছে করে তার সাথে এমন আচরণ করছে তাকে বিভ্রান্ত করার জন্য। জাহিন আগের ন্যায় বলে, সত্যি আমার বিয়ে হয়েছে। খলিল তালুকদার মাথা উপর নিচ করে বলেন, ও আচ্ছা আচ্ছা, এটা জানার জন্য কি এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছেন? এই না না, তোমাকে নতুন জীবনে পা রাখার জন্য অভিনন্দন জানাতে এসেছি। এমন সময় খলিল তালুকদারের ফোন বেজে ওঠে। ফোনটা কানে ধরে বলেন, ভেতরে নিয়ে আসো। কথাটা বলার সাথে সাথে একটা ছেলে 5 কার্টুন মিষ্টির প্যাকেট নিয়ে ভেতরে ঢুকলো। জাহিন সরু চোখে তাকিয়ে খলিল তালুকদারের কার্যকলাপগুলো দেখছে। ছেলেটা মিষ্টির প্যাকেটগুলো
টেবিলের উপরে রেখে চলে যায়। জাহিন মিষ্টির প্যাকেটগুলোর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর ভরাট গলায় বলে, এগুলো কি? খলিল তালুকদার ঠোঁটের কোণে হাসির রেখা বলেন, মিষ্টি। 5 প্যাকেটের ভিতরে 5 রকমের মিষ্টি আছে, তাও আবার দামি দামি মিষ্টি সবগুলা। তোমার বিয়ের খবর শুনে তো আর খালি হাতে আসা যায় না, আর আবার তো 3 মাস পরে মিষ্টি নিয়ে তোমার কাছে হাজির হতেই হবে। জাহিন তীক্ষ্ণ চাহনি দিল খলিল তালুকদারের দিকে আর বলল, আর 3 মাস পরে কিসের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে? 3 বারের মতো মেয়র পদে বিজয়ী হওয়ার মিষ্টি। জাহিন নিঃশব্দে হেসে পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে, এবারের মিষ্টিটা হয়তো আপনি খাওয়াতে পারবেন না মেয়র সাহেব। জাহিনের কথাটা শুনে খলিল তালুকদারের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু ঠোঁটের কোণে হাসি রেখে বলে, জ্যোতিষী হলে কবে থেকে তুমি জাহিন? এতদিন জেনে এসেছি তুমি নেতা, এখন দেখা যাচ্ছে জ্যোতিষীর খাতায় নাম লিখিয়ে ফেলেছ। জাহিন পেপার ওয়েটটা থামিয়ে বাঁকা হেসে বলে, কিছু ভবিষ্যৎ জ্যোতিষী না হয়েও জানা যায় মানুষের কাজকর্ম দেখে। খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলে, কাজকর্ম মানে কি? এমন কাজকর্ম দেখলে আমার যে আমি আগামী নির্বাচনে জিততে পারবো না বলে দিলে তুমি? সেটা আপনি একা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন কি কি করেছেন আর কি কি করতে চাইছেন। খলিল তালুকদার বসা থেকে উঠে দাঁড়িয়ে উঁচু গলায় বলেন, তুমি কিন্তু আমাকে অপমান করছো জাহিন। এখানে অপমানের কি দেখলেন আপনি? বেশি উড়ো না জাহিন, পরে তোমার ভাই আর হানের মতো অকালে ঝরে পড়ে যাবে মুখ থুবড়ে। আর যদি ভেবে থাকো তুমি মেয়র পদে এইবার প্রথমবারের মতো দাঁড়িয়ে জিতে যাবে, তাহলে তুমি সেটা ভুল ভাবছো। তোমার চাচা আমার সাথে দুবার হেরেছে, এবার তুমিও হারবে, আর সাথে হয়তো তোমার আরেকটা ভাইও হারাতে পারো গতবারের মতো। জাহিন চুপ করে চোয়াল শক্ত করে রেখে খলিল তালুকদারের প্রত্যেকটা তিক্ততায় ভরা কথাগুলো হজম করে নিল। চাইলে অনেক কিছু বলে দিতে পারত, কিন্তু সে চায় না এই শান্ত পরিবেশটা নষ্ট করতে, তাই মৌন থাকাটাই শ্রেয় মনে করল। কিছু কিছু জায়গায় নিজের জবান নষ্ট না করাই ভালো, তাতে নিজের মান সম্মান দুটোই বাঁচে। খলিল তালুকদার আবার বলেন, জননেতা আছো, জননেতাই থাকো, পৌরসভার মেয়র হতে এসো না জাহিন। সবাইকে সব কিছুতে মানায় না। জাহিন মাথাটা নিচু করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকিয়ে খলিল তালুকদারের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে, কাকে কিসে মানায় আর না মানায় সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না মেয়র সাহেব। তার মানে তুমি নির্বাচনে দাঁড়াবে? কেন, আপনার কি নিজের উপর আত্মবিশ্বাস নেই নাকি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন এবারের নির্বাচনে? খলিল তালুকদার জাহিনের দিকে তর্জনী তাক করে বলে, ঠিক আছে, তাহলে নির্বাচনের মাঠেই আমাদের দেখা হবে। ভেবেছিলাম এবারের নির্বাচনে শেখ পরিবারের কারো সাথে নির্বাচনের মাঠে মুখোমুখি হতে হবে না, কিন্তু তা হতে দিলে না জাহিন। কথাটা বলে খলিল তালুকদার চলে যেতে নিবে, তখনই জাহিন বলে, আপনার দামি দামি আনা মিষ্টিগুলা নিয়ে যান মেয়র সাহেব। খলিল তালুকদার কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। খলিল তালুকদার চলে যেতেই জাহিন পেপারওয়েটটা ছুঁড়ে মারে দেয়ালে। পেপারওয়েটটা কাচের হাওয়াতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুহূর্তের মাঝে। জাহিন খুব ভালো করেই জানে তার ভাইয়ের মৃত্যুর পেছনে খলিল তালুকদারের হাত আছে, কিন্তু সবটা এমনভাবে সাজিয়েছে যে প্রমাণ করার মতো কোনো উপায় রাখেনি যে এই খলিল তালুকদারই এই জঘন্য কাজটা করেছে। তবে জাহিন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একদিন ঠিকই নেবে। বাইরে দাঁড়িয়ে থাকা রাসেল, মাসুম আর অন্যান্য ছেলেরা কাঁচ ভাঙার বিকট আওয়াজ শোনার পরেও ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ভাই যে তাদের ভীষণ রেগে গেছে সেটা খুব ভালো করে টের পাচ্ছে। 5 মিনিট পরে জাহিন নিজে থেকেই মাসুম আর রাসেলকে ডাক দেয়। ওরা ভেতরে ঢুকতেই জাহিন বলে, এই মিষ্টিগুলা গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দে।
মাসুম ঠোঁট ভিজিয়ে ভয়ে 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 বলে, ভাই আমরা খাবো না। মাসুম কথাটা বলার সাথে সাথেই রাসেল কনুই দিয়ে গুঁতা মারে। এই ছেলের মুখে শুধু খাওয়ার কথা, কখন কোথায় কী যে বলতে হয় সেটা এখনও বুঝলো না। জাহিন চোখ তুলে মাসুমের দিকে তাকাতেই মাসুম ম্লান কণ্ঠে বলে, আপনি বললেই ভাই খাবো, এছাড়া খাবো না। জাহিন শান্ত গলায় বলে, যদি মন চায় তোর তাহলে খেতে পারিস। মাসুম খুশি হয়ে বলে, ভাই জিহানের কোনো খোঁজ পেয়েছিস? না ভাই, পাইনি এখনও, তবে গাড়ির হদিস পাওয়া গেছে, যেহেতু রিহান ভাইকেও পাওয়া যাবে। ওকে পেয়ে থাকলে ওর কাছে যাবি না, ওর আশেপাশে থেকে ওকে নজরে রাখবি। জি ভাই। আর ওই বৃদ্ধ মহিলার বয়স্ক ভাতা পাওয়ার কাজ কতটুকু এগিয়েছে? আগামী কালের মাঝেই হয়ে যাবে ভাই। ঠিক আছে, এবার তো যা তোরা। মাসুম আর রাসেল মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বের হয়ে যায়। জাহিন চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দেয় চেয়ারে। সত্যি কি গতবারের মতো এবারে নির্বাচনেও তাকে কোনো আপনজন হারাতে হবে? কিন্তু না, আগের বার যা হওয়ার হয়ে গেছে, এবারে নির্বাচনে কোনো রকম গাফিলতি করবে না সে। আগের বার সে যথেষ্ট কাঁচা ছিল এই রাজনীতির জগতে, কিন্তু এখন এই রাজনীতির জগতে কে কী করতে পারে একটু হলেও সে ধরতে পারে। সকল ইম্পর্টেন্ট কাজ শেষ করতে করতে 12:30 বেজে যায় পার্টি অফিস থেকে বের হতে জাহিনের। এদিকে জোহরা বেগম বারবার ছেলেকে ফোন করে তাড়া দিচ্ছেন বাড়িতে আসার জন্য। জাহিন কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়। সেখানে সবাই আছে। জাহিনকে দেখা মাত্রই সবাই দাঁড়িয়ে পড়ে। জাহিন হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে বলে। জাহিন তিয়াসকে ডাক দেয়। তিয়াস জাহিনের কাছে এসে বলে, জি ভাই। জাহিন গাড়ির চাবিটা তিয়াসের কাছে দিয়ে বলে, গাড়িটা ড্রাইভ কর তুই আজকে, আর বিকেলের দিকে সবাই বাড়িতে চলে যাবি। জাহিনের কথা শুনে সবাই একসাথে আচ্ছা বলে। বৌভাতের জন্য অয়ন্তীকে মেরুন কালারের শাড়ি পরানো হয়েছে। আট পৌরে ভাবে পার্লার থেকে লোকজন এসেছে অয়ন্তীকে সাজাতে। পার্লার থেকে আসা লোকজনকে অয়ন্তী বারবার বলে যাচ্ছে যেন তাকে ভারী মেকআপ না করায়। ছোট থেকেই তার এসব সাজগোজের প্রতি কোনো রকম আগ্রহ নেই। যারা অয়ন্তীকে বলে, ভাবি তুমি শান্ত হয়ে বসো, তারা তোমাকে ভারী মেকআপ করবে না, হালকা মেকআপেই করবে, তুমি চিন্তা করো না। অয়ন্তীর কথা মতোই অয়ন্তীকে হালকা মেকআপ করানো হলো। চুলগুলো খোপা করে তাতে কৃত্রিম লাল গোলাপ ফুল গুঁজে দিয়েছে। মাথায় লাল রঙের দোপাট্টা দেওয়া, হাতে গলায় সোনার গহনা, কোমরে কোমর বন্ধনী পরিয়ে শাড়িটাকে সুন্দর করে সেট করে দিয়েছে। এই হালকা সাজেই অয়ন্তীকে ভারী মিষ্টি লাগছে। বিশেষ করে নাকের ডায়মন্ডের নটটা পরাতে যেন আরও বেশি সুন্দর লাগছে। যারা অয়ন্তীকে আপাদমস্তক দেখে বলল, ভাবি তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আর যাই হোক ভাইয়া তোমাকে দেখে প্রেমে পড়তে বাধ্য হবেই। অয়ন্তী লজ্জায় মাথা নুয়ে ফেলে। মেয়েটা এই একদিনে এতটা ফ্রি হয়ে যাবে তার সাথে, অয়ন্তী ভাবতে পারেনি সেটা। কিন্তু অয়ন্তীর এটা ভেবে আরও বেশি লজ্জা লাগছে। আজকে রাতে জাহিনের সাথে একই রুমে কী করে থাকবে সে? ভাবতে অয়ন্তীর সমস্ত কায়া বারবার কেঁপে উঠছে, গলা শুকিয়ে আসছে। কি অপেক্ষা করছে আজকের রাতটা তার জন্য? গাড়ির অর্ধেক রাস্তায় আসতেই জাহিন তিয়াসকে বলে, আগে ব্যাংকে চল, তারপর বাড়িতে। জি ভাই। ব্যাংক থেকে ফিরে বাড়িতে ঢুকতেই আহানের কান্নার শব্দ ভেসে আসে জাহিনের কানে। ছেলেটা এমনভাবে কান্না করছে মনে হচ্ছে তার কাছ থেকে তার প্রিয় জিনিসটা কেউ নিয়ে গেছে। জাহিন তার চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি আহান এভাবে কান্না করছে কেন? আর বলো না, ওর ক্যামেরার মেমোরি কার্ড নাকি কে চুরি করে নিয়ে গেছে, তাই কান্না করছে। সবাই বলছে একটা নতুন মেমোরি কার্ড কিনে এনে দেবে, কিন্তু তারপরও ছেলেটার কান্না থামানোর নাম নেই। তার নাকি পুরনো মেমোরি কার্ডই লাগবে। এখন তুমি বলো, বাড়িতে এত বড় অনুষ্ঠান আর ওর মরা কান্না শুরু করে দিয়েছে। এতক্ষণ সবাই মিলে বুঝালো, এখন যে যার কাজে চলে গেছে, পরে রইলাম আমি। জাহিন চাচির কথা শুনে জিহবায় কামড় দিয়ে মনে মনে বলে, এই রে, মেমোরি কার্ডটা তো আমার কাছে। জাহিন মুচকি হেসে আহানের কাছে গিয়ে বলে,
আহান ভাইয়ের সাথে চল, ভাই তোকে আগের মেমোরিটা খুঁজে বের করে দিবে। আহান কান্না ভেজা গলায় বলে, সত্যি দিবে তো? আহান কান্না ভেজা গলায় বলে, সত্যি দিবে? রুনা আক্তার চলে যান। যেহেতু জাহিন চলে এসেছে, এবার আহান ঠান্ডা হবেই। জোহরা বেগম ছেলের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে এসে বলেন, জাহিন এসেছিস? জলদি তৈরি হয়ে নে বাবা। জাহিন আহানকে নিয়ে উপরে চলে যায়। এদিকে জোহরা বেগমের ফোন বেজে ওঠে। জোহরা বেগম ফোনের স্ক্রিনে। জোহরা বেগম তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা লক করে কল রিসিভ করতেই ওপাশ থেকে রিহান আহ্লাদিক গলায় বলে, মা আমি বাড়ি চলে আসি, আমি একা একা থাকতে পারছি না। এদিকে ভাইয়ার বিয়ে হচ্ছে আর আমি ভাইয়ার একমাত্র ভাই হয়ে ভাইয়ের বিয়েতে থাকতে পারছি না। এই কেমন ভাগ্য আমার। জোহরা বেগম ছেলেকে বোঝানোর স্বরে বলে, এখন তুই যদি আসিসও তোর বাবা তোকে আস্ত রাখবেন না, তাই আর কিছুদিন সহ্য করে নে বাবা। কিছুদিন মানে ঠিক কতদিন সহ্য করতে হবে আমাকে মা? এমন সময় ভেসে আসে রুনা আক্তারের গলা। ভাবি অয়ন্তীর বাড়ি থেকে লোকজন চলে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো। জোহরা বেগম এর কথা শুনে ছেলেকে বলে, তোর সাথে পরে কথা বলি বাবা, এদিকে অনেক কাজ পড়ে আছে। কথাটা বলে জোহরা বেগম ফোন কেটে দেয়। রিহান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও বিছানায় চিত হয়ে শুয়ে আফসোসের স্বরে বলে, কোন মাইনকার চিপায় পড়লাম রে আমি, কোন দুঃখে যে মায়ের এই আজাইরা প্ল্যানে সামিল হতে গেলাম। জীবন আর যাই হোক, মায়ের সাথে আর কোনো বিষয়ে লেনদেন করব না। আল্লাহ তোমার এই বান্দার রহমত নাজিল করো, যেন খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে যেতে পারে। এই লুকোচুরি আর ভালো লাগছে না, চলবে।